আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়ে ধর্মীয় উন্মাদনা ও গণতন্ত্রের ভবিষ্যৎ। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির সাবেক সংসদ সদস্য, এবং সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট মোস্তফা কামাল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকের বিষয় ধর্মীয় উন্মাদনা ও গণতন্ত্রের ভবিষ্যৎ। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাটি বলেছেন যে ধর্মীয় উন্মাদনা যদি মাথাচাড়া দিয়ে ওঠে গণতন্ত্রের কবর রচনা হবে। উনি এটি বলেছেন। তার এই কথাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই সরকারটি গঠিত হয়েছে ৭ মাস। এই ৭ মাসে যেই বিষয়টি আমাদের সকলের চোখে খুব বড়ভাবে সামনে এসছে সেটি হচ্ছে এক ধরনের উগ্র মতবাদের উত্থান, এক ধরনের অসহিষ্ণু রাজনীতির উত্থান, এবং যেই রাজনীতির বিরুদ্ধে আসলে দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সেই রাজনীতিটারই আরেকটা ভিন্ন রকম অনুকরণে একই রাজনীতি আসা। কী ধরনের? আমরা এতদিন দেখেছি যে সেকুলারিজমের নামে যারা হয়তো মাদ্রাসার স্টুডেন্ট আছেন, যাদের হয়তো ইসলামিক একটা লেবাস আছে, দাড়ি রেখেছেন, কেউ টুপি পরেছেন, কেউ তাদেরকে একরকম একটু ছোট চোখে দেখা, একটু ডিহিউম্যানাইজ করা, এই একটা কালচার আমরা দীর্ঘ সময় দেখেছি। এখন একেবারেই উল্টো। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ গোষ্ঠীর পছন্দ মতন সাজ যদি কেউ করতে না চান বা করতে না পারেন, তাহলে তাকে নানান সময়ে নানান রকম কটূক্তির মুখোমুখি হতে হয়। এই সরকারটি আসবার পরে এখন পর্যন্ত হিসাব মতো একেবারে মানে যেই জরিপ যে সংস্থাগুলো কাজ করে তাদের হিসাব মতো ৯৩ থেকে ৯৪টা মাজার ভাঙা হয়েছে। আপনি জানেন যে এই মাজারের অনুসারী যারা, তাদের সঙ্গে যারা ইসলামপন্থী আরেক গ্রুপ আছে তাদের একটা বৈরিতা আছে, তাদের মতাদর্শের মধ্যে পার্থক্য আছে। তারা ইসলামকে দুইভাবে দেখেন, মাজারপন্থীরা একভাবে দেখেন, যারা হয়তো মাজারপন্থী নন তারা অন্য আরেকভাবে দেখেন। এখন যারা মাজারপন্থী তারা তাদের চর্চা করবে, যারা এটাকে বিশ্বাস করেন না, অন্যভাবে চর্চা করতে চান, তারা তাদের মতো করে করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই ৭ মাসে আমরা দেখলাম না, একটি গোষ্ঠী মনে করছে তারা যা বিশ্বাস করে, তারা যেভাবে চালাতে চায়, চলতে চায়, তারা যেভাবে সমাজকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়, ধর্মকে দেখতে চায়, বাকি সকলেরও আসলে সেখানেই ফিট ইন করতে হবে। যদি বাকিরা না পারে তাহলে তাদের উপর ব্যঙ্গ বিদ্রুপ থেকে শুরু করে, কটূক্তি থেকে শুরু করে, ইভেন পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট থেকে শুরু করে মাজার ভাঙা পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। নারীর প্রতিও তো বিদ্বেষমূলক আচরণ বা কথাবার্তা আমরা দেখেছি, এবং আপনি নিজেও যেটি শিকার হয়েছেন বিভিন্ন সময়। আমি গত ১৫ বছরেও চরম শিকার হয়েছি সেটার। এটা আমি নতুন করে শিকার হচ্ছি তা না। গত ১৫ বছর আওয়ামী লীগের সময় আমাকে আমার জেন্ডার ভিত্তিক পরিচয়কে কেন্দ্র করে আমাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলা হয়েছে, এবং গালাগালি, নোংরা কথা, মিথ্যে আলোচনা, মিথ্যা প্রোপাগান্ডা যাতা হয়েছে ১৫ বছর। এখন সেটা নতুন করে আমার কাছে কিছু আমার কাছে এটা নতুন কোনো অভিজ্ঞতা না। আমি ১৫ বছর ধরে আই হ্যাভ বিন থ্রু দিস। কিন্তু যেটা এখন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে, তার একটা হলো আমি বললাম মাজার ভাঙা, আরেকটি হচ্ছে নারীদের ওপরে ভীষণ রকম অসহিষ্ণু আচরণ। কিরকম? রমজান মাসে দুজন নারী বোধহয় স্মোক করছিলেন এবং চা খাচ্ছিলেন। লেট দেম ডিল উইথ দেয়ার প্রাইভেট লাইফ। তারা কি করছে না করছে এটা দেখবার দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে ইসলাম অনুযায়ী ওই নারীর মাহরাম ছাড়া আর কারো নয়। এটা দেখবার দায়িত্ব আপনার নয়, আমার নয়, আমাদের কারো নয়। কিন্তু দেখা হলো, ইন্টারফেয়ার করা হলো, এবং যেটা অ্যালার্মিং হচ্ছে যখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের কাভার দেওয়া টাইপের স্টেটমেন্ট দিতে শুনলাম। উনি বললেন নারী পুরুষ সকলের জন্যই পাবলিক প্লেসে স্মোক করাটা অপরাধ। এটা আমরা সবাই জানি। সেই সঙ্গে এটাও জানি যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ পাবলিক প্লেসে স্মোক করছেন, এবং তাদের কারো ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য কিংবা দেশের প্রচলিত আইন অনুযায়ী যে জরিমানা করার কথা তার কোনোটি কোনোদিন করা হয়নি। তো যেই আইনটা অ্যাপ্লিকেবলই না, অ্যাপ্লিকেশন নাই যেই আইনের, সেটাকে আমরা ডেড আইন বলতে পারি, মৃত আইন বলতে পারি। সেই আইনটার কথা আপনার মনে পড়লো দুজন নারীকে হেনস্থা করার পরে, এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন যে তারা নারী বলেই তাদেরকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। নীতি পুলিশিংটা খুব বেশি চলছে। অ্যাবসলিউটলি।
মহিলা ফুটবলার, আমাদের দেশে ক্রিকেট টিম তো আসলে কচু পাতার পানির মতো, কখন জিতবে কখন হারবে আমরা আসলে কিছুই প্রেডিক্ট করতে পারি না। সেখানে আমাদের নারী ক্রিকেট টিম এবং নারী ফুটবল টিম, তারা কিন্তু দেশ এবং দেশের বাইরে আমাদের মুখকে উজ্জ্বল করেছে। নারী ফুটবল টিমের বেশ কয়েকটি খেলা আমরা দেখেছি বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি নারীদের ওড়না পরা বা ওড়না কি করে পরবে সেটা নিয়েও বাইরের একজন অচেনা লোক নোংরা কথা বলবে বা কমেন্ট করবে, এবং সেই লোককে হাজতে নেওয়া হলে সেখানে ফুলের মালা নিয়ে তৌহিদি জনতা নামের মব সেই জায়গায় উপস্থিত হবে এবং তাকে বীরের মতন বাইরে নিয়ে আসবার চেষ্টা করবে, বীরের সম্মান দেবার চেষ্টা করবে, এবং দিয়েওছে তাকে বীরের সম্মান। সো এই জায়গাগুলো আসলে এক ধরনের ইমপ্রেশন দেয় দেশের মাটিতে এবং দেশের বাইরে যে বাংলাদেশ ধীরে ধীরে একটা চরম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন কোনো মানে দেশে উগ্রবাদ বা চরম পন্থার উত্থান হয়, সাধারণত প্রথম টার্গেট গ্রুপ হচ্ছে নারীরা। বাংলাদেশেও কিন্তু সেটার ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি দেখুন ইসলামটা, আপনি যদি, আমি বাংলা কোরআন শরীফ মানে কয়েক শোবার পড়েছি, সেখানে মিথ্যা বলার ব্যাপারে নিষেধ করা হয়েছে, হারাম খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, সুদ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, অন্যের ব্যক্তিগত ব্যাপারে মতামত দিতে নিষেধ করা হয়েছে, অন্যের প্রাইভেট স্পেসে গিয়ে কথা বলা বা নাক গলানো যেটাকে বলা হয় নিষেধ করা হয়েছে, কুৎসা রটনাকে নিষেধ করা হয়েছে, নারীর চরিত্রে কলঙ্কিত করবার জন্য যে মিথ্যা অপবাদ দেওয়া হয় সেটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ইসলামের নামে আমরা সারাদিন করি, সারাদিন ফেসবুকে করি, তখন আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের এই যে মানে যেই বিশেষ মতবাদের মানুষরা আসলে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে যেতে চাইছে, তাদের প্রধান এবং প্রথম আলোচনার বিষয় নারী। মোস্তফা কামাল, জি, আপনি কি এ বিষয়ে একমত? আসলে ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটি সাবজেক্ট সামনে আনায়। আর আমার সহ আলোচক বাংলাদেশের শুদ্ধ রাজনীতির সিংহপুরুষ অলি আহাদের ব্লু বার্ড যার গায়ে শরীরে, তিনি যথার্থ বলেছেন, দ্বিমত করার খুব কিছু নেই। কিন্তু পেশাগত অবস্থান, অর্থাৎ তিনি একজন আইনজীবী, আবার একজন রাজনীতিক, আমি একজন গণমাধ্যম কর্মী, হয়তোবা প্রকাশে একটু তফাৎ হতে পারে, মৌলিকভাবে কোনো তফাৎ নেই। আমি এখানে একটু দ্বিমত করতে চাই। ধর্মীয় উন্মাদনা, যে কোনো উন্মাদনাই অনাকাঙ্ক্ষিত, সেটা সামাজিক উন্মাদনা হোক, অর্থনৈতিক উন্মাদনা হোক, আর আচরণের স্বভাবে উন্মাদনা হোক। এমনিতে আমাদের একটা বিষয় আছে, আমরা প্রত্যেকে যার যার জায়গার থেকে একটা মানসিকতা লালন করি যে আমি যেটা মনে করি অথবা বিশ্বাস করি আপনিও যেন সেটা মনে করেন, আরোপ করার একটা প্রবণতা। তো এর পাশাপাশি যখন ধর্মকে টেনে আনা হয়, এটা কিন্তু পুরোটাই একটা নোংরামি। ধর্ম এত স্পর্শকাতর, আবার এই স্পর্শকাতর সেটা বুঝেই কিন্তু টেনে আনা হয়। আবার ধর্মীয় জ্ঞান আমাদের কিন্তু আসলে অত্যন্ত সীমিত। এই সীমিত জ্ঞানের সুযোগে আমাদের টুপিটা কি গোল হলে ভালো নাকি লম্বা হলে ভালো, নামাজে আপনি নিয়তটা কোমর বরাবর ধরলে ভালো নাকি পেট বরাবর ধরলে ভালো নাকি বুক বরাবর ধরলে ভালো, আবার কোনটাতে সওয়াব বেশি, এই ধরনের কিছু গণ্ডগোল কিন্তু নিয়মিত পাকানো হয় আমাদের সমাজে। তো আবার আমরা যারা শিক্ষিত দাবি করি তারাও কখনো কখনো জড়িয়ে যায় এগুলোর মধ্যে। আর আঞ্চলিকভাবে আমার কিছু অভিজ্ঞতা আছে এই কারণে, যেটা আমরা রক্ষা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আলেম সমাজ আছে, তারা কিন্তু তাদের মধ্যে একটা বিভক্তি আছে, ছোট্টখাট্ট বিষয়ে তাদের মধ্যে বিভক্তি আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রবণতা আছে তাদেরকে আয়ত্ত করার। আয়ত্ত করতে গিয়ে যখন এই আলেমদের মাথার পাগড়িটা কোমরে নেমে যায়, কোমরে বেঁধে ফেলে আলেমরা, তাদেরকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়। যে কাজটা আওয়ামী লীগ কিন্তু বারবার করেছে, কখনো হেফাজত নিয়ে করেছে, কখনো জামাত নিয়ে করেছে। আবার যেখানে ইসলামের মধ্যে আলেমদের মধ্যে নানান ভাগ আছে, তারা কেউ কৌমি, কেউ খারিজি, কেউ বা আলিয়া, এর মধ্যে আবার কেউ সুন্নি, কেউ ওহাবি, কেউ কেয়ামি, কেউ লাকেয়ামি, হরেক নাম আছে তাদের। এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়াটা কম করা উচিত প্রত্যেকের, যার যার জায়গা থেকে, অন্তত দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে আরও বেশি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়ে একটা প্রতিযোগিতা আছে, কে কত ধর্মটাকে নিজের আয়ত্ত নিয়ে ব্যবহার করতে পারে। আমি ঠিক ব্যবহার বলবো না এটাকে, এটা অপব্যবহার। কেউ যদি গুসা না করেন, পর্দায় যারা দেখছেন, আমার একটু বলতে হয় উদাহরণ হিসাবে,
বিএনপি বিসমিল্লা নিয়ে একটা খবরদারি আছে তাদের, যে বিসমিল্লাটা তাদেরই মনে হয় যেন আমদানিকৃত, এই নিয়ে একটা ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে। আওয়ামী লীগ সাথে আউজুবিল্লাহ সহ বলে, যে তারা শুধু বিসমিল্লা বলে, আমরা সাথে আউজুবিল্লাহ বলে, বিসমিল্লা বলে। পরবর্তীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। দেখেন কোথায় কিন্তু নিয়ে আসলো আল্লাহকে, নৌকার কাছে নিয়ে আসলো। এক পর্যায়ে নৌকা শুধু আওয়ামী লীগের নৌকা না, যে এটা নূহ নবীর নৌকা। এই যে চালাকিগুলো, চাতুরিগুলো জাতীয় পার্টিও কিন্তু এই ক্ষেত্রে একেবারে কম যায় না। ধর্মকে ব্যবহার করার অপব্যবহার, অপব্যবহার করার চেষ্টা সব জায়গায়। জাতীয় পার্টি এদিকে দেখা যায় মাঝে মধ্যে তাদের চেয়ে এগিয়ে যায়, যে আমরা তো শুক্রবারে ছুটি ঘোষণা করে দিয়েছি, আর কয়েকটা দিন সময় পেলে পুরা দেশটাকে একটা ইসলামী রাষ্ট্র করে ফেলতাম। যার যার জায়গা থেকে। আবার জামাত দেখেন, যা করে আল্লাহ, ভোট দিব পাল্লায়, আল্লাহকে ওখানেও টেনে নিয়ে আসা হয় সব জায়গায়। সব ধর্মকে, যারা ধর্মকে ব্যবহার করেন তারা আল্লাহ, নবী, রাসূল এগুলো টেনে আনার খুব চেষ্টা করেন। আবার তারা শুদ্ধও হন। আপনি নির্বাচন আসলে কিন্তু এটা আমরা বরাবর দেখতাম, যে ওনার জন্য নামাজ অত্যন্ত প্রাসঙ্গিক নয়, কিন্তু তারপরেও প্রয়োজনে 2 বেলা নামাজ পড়েন, 2 মসজিদে গিয়ে 2 বার পড়েন ভোট খোঁজার জন্য। এটা তামাশার কাজ কিন্তু তারা করেন। আবার নেতাদের কাউকে আমরা দেখেছি এরকম, আমি নাম বলবো না কারো কারো, পকেটে একটা ফিতা রাখেন বড়, মসজিদে একটু মাপ দেন, যে কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত ইট কত লাগবে। অর্থাৎ এই যে ভাওতাবাজিগুলো, মানুষ কিন্তু তাৎক্ষণিক এগুলোতে খুশি হয়, তো এগুলো না করাই ভালো ছিল। গত কয়েকদিন আমরা কিন্তু দেখলাম আবার এটা শুরু হয়েছে। তা আওয়ামী লীগ হেফাজত নিয়ে যেটা করে গেছে, একদম নারকীয় কাণ্ডই করে গেছে, মানবতা বিরোধী কাজ করে গেছে। এবং মাঝে মধ্যে তারা কিন্তু হুমকিও দিত বিএনপিকে যখন আন্দোলন করতো, যে হেফাজতের কথা মনে আছে না, হেফাজতের অবস্থা করে ছাড়বো। শাপলা চত্বরের কথা মনে আছে না, তার মানে ওখানে কিছু একটা করেছেন। আবার ট্রেজেডি দেখেন কি দুঃখজনক, হেফাজতের ওখানে যখন আক্রমণ করা হলো, হেফাজত প্রথম দিকে 30,000-এর নিচে নামে না, যে তাদের 30,000-এর মতো কর্মী মারা গেছে। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে তাদের একটা বোঝাপড়া হয়ে গেল, ওদের মধ্যে 2টা ভাগও হয়ে গেল, তখন তারা 1,200-এ নেমে আসছে। এরপরে তারা আবার একটা রাজনীতি করলো ভিতরে ভিতরে। তখনকার প্রধানমন্ত্রীকে তারা যেহেতু কওমি জননী একটা খেতাব দিলেন, এরপর থেকে তাদের আর কেউ নিহত হয়েছেন বা আহত হয়েছেন ওই চ্যাপ্টারে নাই। প্রশ্ন করলে বলে যে না, ওই রকম কিছু ঘটছে বলে মনে হয় না। এই যে আমাদের সাথে এই তামাশাটা ধর্মীয় বিষয়গুলো নিয়ে, এবার কিন্তু 5 আগস্টের পর যার যার জায়গা থেকে সুমুটুভাবে, কারো চাপে নয়, একটা সিদ্ধান্ত নেওয়া যেত যে আমরা এই কাজগুলো আর করব না, আজে বাজে কাজগুলো করব না। আজে বাজে কাজ করলে কি হয়, ওখান থেকে তো একটা শিক্ষা আছে 5 আগস্টে। তো বিশেষ করে ধর্মীয় বিষয়ে এবার রমজানেও কিন্তু আমরা খুব একটা আতঙ্কে ছিলাম শুরুর কয়েকদিন। নানান জায়গাতে কিন্তু শুরু হয়ে গেছিল কথাবার্তাটা, যে তারাবি কয় রাকাত, 8 না 10 নাকি 20। এটা প্রতি বছরই এবার আলোচনা ওঠে, 20 না 8 না 10 12 এরকম একটা আলোচনা। এবার আতঙ্কে ছিলাম, আশঙ্কায় ছিলাম যে এবার এই নিয়ে কোনো বাড়তি দুষ্টামি হয় কিনা। পরবর্তীতে আরেকটা ছিল যে ঈদ কি একই দিনে হয় নাকি ভিন্ন দিনে হয় সৌদি আরবের সাথে মিল রেখে, সেটাও কিন্তু একটু টোকা পড়েছিল। কিন্তু আমরা দেখলাম এবার ওই দিক থেকে আমরা একটু নির্ভর আছি এখন পর্যন্ত। কিন্তু মাঝে দিয়ে দেখা গেলো যে ধর্ষণ ইস্যু হয়ে গেলো এই রমজানের মাসে। তো এই রমজানের মাসে আমরা ধর্মীয়ভাবে বিশ্বাস করে থাকি যে কবরের আযাবটা মাপ থাকে, সেটা মাটির নিচের অংশ, আর মাটির উপরের অংশ হচ্ছে যে শয়তান বন্দি করে রাখা হয়, অর্থাৎ দুষ্টামি নাই। কিন্তু আমরা দেখলাম যে এই রমজান মাসে দুষ্টামি কাণ্ড, এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটে গেল। অত্যন্ত দুঃখজনক। সেটা ধর্মীয়ভাবে যেরকম অত্যন্ত কলঙ্কের, এক ধরনের তামাশা ধর্মের সাথে, আরেক দিকে এই ধর্ষণ নিয়ে যেসব কথাবার্তা, যেসব ট্রল, কারো কারো জন্য যেন একটা আইটেম। এর মধ্যেই দেখেন যোগ হয়ে গেল যে মার্কিন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা শুরুতে এটা তাচ্ছিল্য শুরু করে দিলাম, তার কথাটা আমলেই নিতে রাজি হলাম না। একসময় যেটা আমরা করতাম, ডোনাল্ড লু বা পিটার হাঁস কিছু একটা বললে ওটা নিয়ে ব্যঙ্গ করতাম, বলবো যে হাঁস খেয়ে ফেলবো, রাজহাঁস বা যেই হাঁসে হোক। এখন কিন্তু এই ভদ্রমহিলার তুলসী গ্যাবার্ডের কথাটাতে আমরা আমল দিলাম না, আমল দেওয়াটা উচিত ছিল। আলোচনা না করে আমরা বেছে নিলাম সমালোচনার অংশটুকু, যে মানি না একটা অংশ। আমাদের মানি না একটা অভ্যাস আছে, যে কোনো কথা বলা মাত্রই আমরা শুরুতেই বলি না, মানি না। আপনি জিজ্ঞাসা করেন কি মানেন না, চুপ করে থাকবে, অথবা বলবো এটা জানি না। তো এই যে মানি নার বদ অভ্যাস, আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের এখানে একটি স্পর্শকাতর সময় যাচ্ছে, সেটা তো নতুন করে বলার অবকাশ রাখে না। সরকারটি দুর্বল, অনির্বাচিত সরকার, আমাদের সময়টা খুব একটা ভালো নয়। আপনি প্রশ্নের মধ্যে একটা অংশে রেখেছেন গণতন্ত্রের ভবিষ্যৎ। বর্তমান যখন পোক্ত থাকে, শক্ত থাকে,
তখন ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা সুন্দর আশা করা যায়। তো বর্তমানটাই আমাদেরকে কিন্তু বাজে বাজে কিছু ইঙ্গিত দিচ্ছে ছোট্টখাট্ট বিষয়ে। এই টকশোতে এতক্ষণ আমরা যেগুলো কথা বললাম এগুলো কিন্তু প্রসঙ্গ হওয়া উচিত ছিল না। আজকে আমরা কথা বলতে পারতাম, ভালো খবরও তো আমাদের সামনে ছিল। বাজার পরিস্থিতি যে নাটকীয়ভাবে বা অনেকটা ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে এসেছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। দেখেন আমরা কিন্তু ওই দিক অ্যাটেনশন দিতে পারলাম না। সবাই বলছে যে সরকার চাইলে কিন্তু অনেক কিছু সরকার পারে, চাইলে পারে একটা উদাহরণ এটা। সরকার আরো অনেক কিছুই চেয়েছে, পারেনি, কিন্তু এটা পেরেছে। রুমিন ফারহানার কাছে জানতে চাই, আজকে নারী ও শিশু নির্যাতন সংশোধিত আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে আর কি, এবং এখানে বেশ কিছু বিধান পরিবর্তন করা হয়েছে, এবং একটি বিষয় যেটি হচ্ছে যে বিয়ের প্রলোভনে যে ধর্ষণের কথা বলা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে আর কি। তো আইনের বিধান পরিবর্তন করে কি হবে নাকি শুধু প্রয়োগের বিষয়টিও দেখতে হবে, বা এর সঙ্গে সঙ্গে শিক্ষার কিছু ব্যাপার আছে? দেখুন, এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা কিন্তু 2001 সাল থেকেই আছে, এবং এই আইনের অধীনে যখন মানে যে ভিকটিম হয়েছে অনেকেই মামলা করেছেন, তবে একটা বড় অংশ কখনোই মামলা করেননি। সে কারণেই বলা হয় যে ধর্ষণের যেই মামলার ইয়েটা যদি আমরা পরিসংখ্যান দেখি, দেখা যায় যে খুব বেশি হলে 10 থেকে 15% মামলা করে, বাকি 85%ই চুপ করে থাকে, কোনো রকম আইনি প্রক্রিয়া যায় না। কেন? এক হচ্ছে বাংলাদেশের সোসাইটিতে একটা বড় ধরনের কালচার আছে, একটা বড় ধরনের প্রথা আছে যে যখনই যাই ঘটুক না কেন দোষটা নারীর। কখনো নারীর পোশাক দায়ী, কখনো নারী মাহরাম ছাড়া বাইরে গেছে কেন সেটা দায়ী, কখনো নারীর চাকরি করা দায়ী, কখনো নারী কেন ঘর থেকে এক পা বাইরে গেল সেটা দায়ী। আপনি দেখুন, এই সকল দায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমাদের 8 বছরের ছোট্ট শিশুটি। তার পোশাককে আপনি দায়ী করতে পারবেন না, সে বাইরে কোথাও যায় নাই, সে তার নিজ বোনের বাড়িতে নিজ বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে। সো এই যে আমাদের সমাজের দীর্ঘদিনের প্রচলিত একটা সংস্কার, এক ধরনের প্রথা যেটা চালু আছে যে নারীরই দায়, এটা অনেক ক্ষেত্রে নারীকে বাধা দেয় মামলা করতে। বুক বুঝে থাকার কারণেই তো এই জিনিসটি হচ্ছে অনেক বছর ধরে। এটা নারী কথা বলছে না, যেমন আপনি বলছেন যে কয়টা ঘটনার মামলা হয়, কয়টা ঘটনা আসলে আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরতে পারি। নারী কেন মুখ বুজে থাকছে তার ওই যে কারণটা দিলাম। এক হচ্ছে সামাজিক যে স্টিগমা, যেটা দীর্ঘ সময় তাকে বয়ে বেড়াতে হবে। 2 হচ্ছে সে তার পরিবারকে পাশে পায় না। তার পরিবার বলে তুমি এখন গিয়ে এই কমপ্লেন যদি করো দোষ তো তোমার হবেই হবে, তোমার ছোট বোনেরও বিয়েটা হবে না। আমি খুব জেনে আমি কেসগুলো করেছি তো মোস্তফা কামাল ভাই, আমি জেনে আপনাকে বলছি। মানে মেয়েটা হয়তো আসছে আমাদের কাছে, মেয়েটা হয়তো চাচ্ছে মামলাটা করতে, মা মুখ গম্ভীর করে থাকে, বাবা তো আসেই না যে তোমার জন্য আমার পরিবারের মুখে চুনকালি পড়বে। 3 হচ্ছে মেয়েটাও চিন্তা করে যে এটা আমি পরিবারকে বললে না পাবো সাপোর্ট, না সমাজ দাঁড়াবে আমার পাশে, তার চেয়ে বরং আমি এই কষ্ট আমার মধ্যে চেপে রেখে পার হয়ে যাই। সো এই বিষয়গুলো মানুষকে মানে ভিকটিমকে ডেটার করে আইনি প্রতিকার পেতে। 4 হচ্ছে ফরেনসিক এভিডেন্স। অনেক সময় যেটা হয়, মেয়েদের অত সচেতনতা থাকে না বা মেয়েরা বুঝতেও পারে না কি করবে না করবে। যেটা করে তারা এই ধরনের ঘটনার পরপরই বারবার গোসল করে, এবং তাদের যেহেতু মনটা মানে ভেঙে যায়, তারা মনে করে যে হয়তো মাথায় পানি ঢাললে বা গায়ে পানি ঢাললে হয়তো কিছুটা তারা শান্ত হবে, কম্পোজড হবে, মানে বিষয়টাকে অ্যাবজর্ব করতে পারবে। এতে যেটা হয় ফরেনসিক এভিডেন্সটা ধুয়ে যায়, মামলাটা চালানো আগানো কঠিন হয়ে যায়। 5 হচ্ছে মামলা যখন চলতে থাকে যেসব প্রশ্ন করা হয়, যারা আসামি পক্ষের আইনজীবী তারা যেসব প্রশ্ন বাদীকে করতে থাকে, ভীষণ রকম মানসিকভাবে শক্তিশালী না হলে ওইসব প্রশ্নের মুখোমুখি হওয়া কোনো ভদ্র মানে মেয়ে, সে যত বড় ভিকটিমই হোক, কঠিন হয়ে যায়। সো এইসব কারণে মেয়েরা কথা বলতে মানে বা সামনে এগিয়ে আসতে দ্বিধাবোধ করে। আপনি ধর্ষণ তো অনেক বড় অপরাধ, নারী নির্যাতন তো অনেক বড় ব্যাপার। আপনি আমাকে বলেন তো, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে আমরা তো শুধু নারীদেরকে দেখেছি, কোথায় গেল তারা? তাদেরকে ট্রোল করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করে, তাদের সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলে 90% মেয়েকে আপনারা ঘরে ঢুকায় দিয়েছেন। সবাই তো রুমিন ফারহানা হয় না, আমি দুঃখিত আমি এভাবে বলার জন্য, আমার কিচ্ছু যায় আসে না।
আমাকে এত বলা হয়েছে 15 বছরে যে আমার কিচ্ছু যায় আসে না। ট্রল মানে রুমিন ফারহানা, এরকম একটি বিষয় আমরা অভ্যস্ত একরকম হয়ে গেছি। আই ডোন্ট নো, মানে আপনারা যদি অভ্যস্ত হন ভালো, আমি নিজে অভ্যস্ত না। এটি আপনার জন্য খুব বিব্রতকর অবস্থা এবং খুবই জঘন্য অবস্থা। এটা প্রতিকার আপনি হয়তো নিজে হয়তো এটা প্রতিকার বিষয়ে আগাননি। না, আমি আগাইনি, মানে আমি আগাবো কোথায়? আমি বহুবার থানায় গেছি, থানা আমার মামলা নেয় নাই। ইভেন এই সরকারের আমলে আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে, আমি তার গোয়েন্দা চিফকে আমি পাঠিয়েছি যে এইরকম ঘটনা ঘটেছে, আমার মোবাইল নাম্বার ভাইরাল হয়েছে, কোনো পদক্ষেপ নেয় নাই। কোন সরকারকে আপনি আলাদা করবেন? যাহাই আওয়ামী লীগ, এই সরকার তার চেয়ে খুব ভালো, তেমন কিছু এটা ভাবার কিছু নাই। আর আমি একটা কথা আমার দেশের নারীকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, নারী হয়ে যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে বা তৃতীয় বিশ্বের অনুন্নত একটি দেশে জন্ম হয়েছে, যেখানে নানান কুসংস্কার, ধর্মীয় মানে মিথ্যা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যেই সমাজকে প্রচলিত এবং সমাজকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, সো তোমার মনের শক্তি, তোমার মনের জোর তোমার কাছ থেকে আনতে হবে। আমার একটা জায়গায় আমি খুব ব্লেসড ছিলাম, আমার ভাই যেটা একটু আগে বললেন, আমি এমন একটি পরিবারে জন্মেছি যেটা ভয়াবহ রকম আত্মবিশ্বাসী এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তারা আমাকে জানে, আমি তাদেরকে জানি। আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা ভীষণ রকম বিশ্বাসের। সো তারা জানে তাদের মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না। সো কে কি বললো, কে কি করলো, তাতে আমার পরিবার আমাকে কোনোদিন কোনো ব্যাপারে বলেনি যে তুমি এগিয়ে যেও না বা তোমার কাজ বন্ধ করে দাও। আর আমি তো আসলে গ্রুমিং খুব ইম্পর্টেন্ট। আমি আমার মাকে দেখে, আমার নানিকে দেখে বড় হয়েছি। দে ওয়ার অল সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ভেরি স্ট্রং পারসন। সো ওদেরকে দেখা কিন্তু বাংলাদেশে খুব কম মেয়ে এই সুবিধাটা পায় বা এই সুযোগটা হয়। এটা তো আমি জন্মগতভাবে প্রিভিলেজ বলে, বাট বাকি সবার জন্য আমার একটাই মেসেজ থাকবে যে রাস্তাটা কঠিন, এটা আগে তুমি তোমার মাথায় মগজে গেঁথে নাও। রাস্তা সহজ না, কেউ তোমার জন্য রাস্তা সহজও করে দিবে না। বিশ্বব্যাপী মোটা দাগে দু ধরনের পলিটিক্স আছে, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সহজ পলিটিক্স। কিরকম? আপনি ধর্মীয় উগ্রতাকে উস্কে দিলেন, মোদি ভারতে হিন্দুত্ববাদকে উস্কে দিচ্ছে, বাংলাদেশে কিছু কিছু দল ইসলামকে উস্কে দিচ্ছে। সো আপনি এটাকে উস্কে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বেশি মানুষকে কানেক্ট করতে পারবেন, আপনার সময় কম লাগবে, অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনি কানেক্টেড হয়ে যাবেন। একইভাবে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করেছে আওয়ামী লীগ, সেটাও কিন্তু এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স, জাতীয়তাবাদ। আরেক সাইডে আছে ওয়েলফেয়ার, যেখানে আপনাকে শিক্ষা নিয়ে কথা বলতে হবে। শিক্ষায় আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি, আপনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করবেন, কিভাবে আপনি এমন শিক্ষা এনশিওর করবেন যাতে বিদেশ থেকে আমাদের লোক হায়ার করে না এনে আমার দেশের বেকার ছেলেরা বাংলাদেশের মাটিতে বসে তাদের চাকরিটা এনশিওর করতে পারে, কি করে বিসিএস এর উপরে ভার কমিয়ে বা চাপ কমিয়ে আপনি বেসরকারি কিন্তু কম্পিটিটিভ এবং যেখানে মেধা দক্ষতার প্রয়োজন হয় সেই জায়গায় আপনি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারবেন। এগুলো নিয়ে আলাপ আসবে স্বাস্থ্য নিয়ে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশে 70%। বলা হয় যে প্রতি বছর 70 লাখ মানুষ কেবলমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে চলে যায়। আমি আমার এলাকায় রেগুলার যাই, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ঢোকা যায় না, এত অপরিচ্ছন্ন, একটা ওষুধ নাই, ডাক্তার নিয়মিত আসে না। সুতরাং এই জায়গাগুলোতে আপনি কাজ করবেন, দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন, সামাজিক সুরক্ষা খাতে আপনি ব্যয় বাড়াবেন, জিডিপির পার্সেন্টেজ বাড়াবেন। আপনি যখন এই পলিটিক্সটা করবেন, আপনি দেখবেন আপনি খুব বেশি মানুষকে কিন্তু একবারে কানেক্ট করতে পারবেন না। যত দ্রুত আপনি এই ধর্ম গেল ইসলাম গেল বা হিন্দু গেল বলে রব তুলে মানুষকে কানেক্ট করতে পারেন, তত দ্রুত আপনি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা নিয়ে রাজনীতি করে কানেক্ট করতে পারবেন না। সো মানুষ যেটা করে ইজি পথে যায়, আইডেন্টিটির দিকে যায়। এই ওয়েলফেয়ার পলিটিক্সটা বেশি মানুষ করতে চায় না। এটি আসলে ওই দিকেই যাওয়া উচিত যে আপনি স্বাস্থ্য ক্ষেত্রে। আম আদমি পার্টি ভারতে তাই করেছে। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল।
বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু বিষয় সংস্কার নিয়ে কথা হচ্ছিল। আমি মোস্তফা কামালের কাছে জানতে চাচ্ছি যে সংস্কার আমরা আসলে স্বাস্থ্য খাত বা অর্থনীতি খাত, এই দুইটা খাতের বদলে আমরা কিন্তু অন্যান্য বিষয় সংস্কারের বিষয়ে বেশি আগ্রহী। প্রশাসনিক সংস্কার, আইনগত সংস্কার, এইসবের সংস্কার, কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু আমরা একমত হতে পারছি না। কেউ বলছে গণপরিষদ, কেউ বলছে জাতীয় নির্বাচন। আপনি কি মনে করেন? আসলে সংস্কার শুনতে ভালো জিনিস, অর্থাৎ মেরামত করা, শুদ্ধ হওয়া বা পরিশুদ্ধ হওয়া, কিন্তু এটা নিয়ে কথা যত বেশি হচ্ছে কাজ কিন্তু তত বেশি হচ্ছে না। সংস্কারের জন্য কয়েকটা কমিশন করা হয়েছে, সম্ভবত 11-12টার মতো, 11টি কমিশন, 11টি। তারা রিপোর্টও দিয়েছেন। তো তারা রিপোর্টে যা বলেছেন সেটা হচ্ছে কিন্তু সুপারিশ অথবা প্রস্তাব, সিদ্ধান্ত নয়, কিন্তু মতামত জানতে চাওয়া। আমরা খেয়াল করলাম এখানেও কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই মানি না একটা শব্দ চলে এসেছে। এত দ্রুত বোধে মানি নার দরকার ছিল না। তো উল্লেখ করবার মতো বিষয়, প্রশাসন থেকে খুব জোর গলায় সংস্কারের বিরোধিতা করা হয়েছে, পুলিশের দিক থেকে হয়েছে। পুলিশের যে একটা সম্মেলন ছিল 2-3 দিন আগে, প্রধান উপদেষ্টা ওখানে কথা শোনার কথা ছিল, কিন্তু তিনি কয়েকজনের কথা শুনে, 3-4 জন পুলিশ কর্মকর্তার কথা শুনে তিনি কিছু বক্তব্য রেখেছেন। পুলিশকে বলেছেন ভালো হয়ে একটা ইমেজ ফিরিয়ে আনতে। আবার যেটা ছিল নির্বাচন বিষয়ক সংস্কার, ওখানেও যে সংস্কার প্রস্তাব করা হয়েছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ওই সংস্কার প্রস্তাব যদি মানা হয় তাহলে তাদের ক্ষমতা থাকবে না, ক্ষমতা খর্ব হয়ে যাবে। তো এরকম নায়ের মাঝে বারবার যদি সংস্কার নিয়ে অতি কষ্টানো হয়, এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য আবার কষ্টের, কারণ তারা এই সংস্কার শব্দটা দিয়ে তারা কিন্তু একবার আক্রান্ত 1-11-এ। তখন এই সংস্কারবাদী, আর এই নিয়ে অনেক কথা হয়েছে, কে কে সংস্কারবাদী চিহ্নিতও করা হয়েছে, তাদেরকে একটা সময় কিন্তু বহিষ্কারও করা হয়েছে এই শব্দটার ধরেই। কিন্তু তো ওই জায়গায় বিএনপির জন্য সংস্কার বারবার শুনতে গেলে একটু কষ্ট লাগে তাদের। আবার এই কষ্টের মধ্যেও তারা কিন্তু 31 দফা সংস্কার দিয়েছে। এটা ওই সময়ের জন্য কিন্তু সাহসী কাজ, খুবই সাহসী কাজ। বিএনপি কখন দিয়েছে সংস্কার প্রস্তাবটা? 2022 সালে, যখন বিএনপির যেই নেতারা আছেন রুমিন ফারহানা সহ তারা রাস্তায়ও দাঁড়াতে পারেন না, বিএনপি নাই করে ফেলা হয়, এই অবস্থা কিন্তু করা হয়েছিল। তাদের দলীয় কার্যালয় তখন বন্ধ, যেটা তারা ওটার ধারে কাছেও যেতে পারেন না, ওটার কাছে যাওয়াও কিন্তু অপরাধ ছিল তখন, আইনি কি যেন একটা ভাষা আছে। তো ওই সময়ে সরকারের চোখে চোখ তাকিয়ে রেখে তারা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যার অনেকগুলো কিন্তু বিদ্যমান যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি এখানেও আছে। তো কথা হতে পারত যে বিএনপির ওই সংস্কারের মধ্যে সময়ের ব্যবধানে এখন আরও কোনো সংস্কার আনা যায় কিনা বা জরুরি কিনা, সেটা না হয়ে আমরা সংস্কারের আলাপটা খুব বেশি করে করছি। ঠিক আবার এর বিপরীতে একটা সংঘর্ষ কিন্তু বাঁধিয়ে দিচ্ছি বা বেঁধে গেছে এরই মধ্যে, যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নির্বাচন আগে নাকি বিচার আগে। অথচ একটার সাথে একটার কোনো সংঘর্ষ ছিল না। একটা ঘরে আগুন লেগেছে, আগুন নিভানো জরুরি নাকি যে আগুনে দগ্ধ হয়েছে তার চিকিৎসা করা জরুরি, কঠিন এক প্রশ্ন সামনে দিয়ে একটা জটিলতা তৈরি করা। আসলে দুইটাই জরুরি, আগুন নিভানোও জরুরি, আগুনে যে দগ্ধ হয়েছে তাকে চিকিৎসা করাও জরুরি। তো এই চালাকিগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় করা হচ্ছে, আমরা নানান আলামতে কিন্তু দেখতে পাচ্ছি। যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস 4 আগে বলেছিলেন, বিএনপির নেতৃবৃন্দ সম্ভবত তখন খুব একটা বুঝে উঠতে পারেননি, অথবা মনে করেছিলেন এরকমটাই যে কড়া টিচার যারা থাকেন ক্লাসে তারা একটু ভয় দেখান মাঝে মধ্যে, যে সামনের পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন হবে, এটা বলে পড়াশোনা একটু আগ্রহী করার চেষ্টা করেন। বিএনপিরও কারো কারো মধ্যে মনে হয়েছিল যে দল বলতে তো এখন বিএনপি, তারেক রহমান সাহেব কী বলছেন, তিনি বলছিলেন যে সামনের নির্বাচনটা বড় কঠিন হবে। এটা কারো কারো কিন্তু পছন্দ হয়নি, যে দলে তো কেউ নাই, আওয়ামী লীগ নাই, তার মানে বিএনপি 1 নম্বর, আর 2-3 যারা আছে ওরা কোনো নম্বরে আসলে পড়ে না, অনেক ব্যবধান। তো সময়ের ব্যবধানে, মাত্র মাস 3 ব্যবধানে এখন কিন্তু প্রমাণ হচ্ছে যে তিনি 4 মাস আগে কিন্তু একটা অত্যন্ত সঠিক এবং কঠিন কথা বলেছিলেন। দিন যত যাচ্ছে বিএনপির কিন্তু দলটির জন্য, দলটির ইমেজের জন্য বড় কঠিন সময় যাচ্ছে। প্রায় প্রত্যেকটা দিন কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। তাও আবার কী জন্য? শুধু সংগঠন বিরোধী কোনো কাজ তা না, তাদের বিবৃতিতে বলা হয় সংগঠন বিরোধী কাজের জন্য, মূলত সংগঠন বিরোধী কাজ নয়। এই প্রসঙ্গে রুমিন ফারহানার কাছে আমার কিছু একটু শেষ করে ফেলি। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে প্রায় প্রত্যেক দিন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এগুলো আসলে সংগঠন বিরোধী কাজ নয়, এগুলো একেবারে দেশ বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ। তো ওইটা করতে গিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য
একটা কঠিন সময় যাচ্ছে। দেশের জন্য যেমন কঠিন সময়, ওনার নিজের জন্য কঠিন সময়। হয়তো উনি নিজে বুঝতে পারছেন, কিন্তু তার যারা সহযোগী সহকর্মী তারা একুরেটলি বুঝতে পারছেন কিনা আমাদের কিন্তু সন্দেহ আছে। তাদের তৎপরতায়, কথাবার্তায় সেটা আমরা কিন্তু ওইটা নমুনা দেখছি না। বরং বিএনপির নেতাদের কারো কারো মুখে বা অঙ্গভঙ্গিতে আমরা কিন্তু ওবায়দুল কাদেরের নমুনা দেখি, হাসান মাহমুদের নমুনা দেখি। হয় নকল করেন, অথবা মনে করেন ওইটার মধ্যে বোধহয় একটা হিরোইজম আছে, অথবা ট্রল করার একটা নমুনা থাকতে পারে। কারণ নেগেটিভলি প্রচার হওয়ারও একটা মানসিকতা কারো কারো কিন্তু আছে। তো এরকম একটা সময়ে রুমিন ফারহানার মতো যারা আছেন, বিএনপিতে অসংখ্য শিক্ষিত লোক আছেন, বনেদি লোক আছেন, ভালো ফ্যামিলির লোক আছেন, তাদের একটা ভূমিকা রাখার কিন্তু সুযোগ আছে। আরেকটা সুযোগ, মহা সুযোগ, যেটা বাংলাদেশে আর কখনো আসবে কিনা, এই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন মুখগুলো এসেছে আমাদের, বিশেষ করে আমি মেন করতে চাচ্ছি ছাত্রদের, তাদেরকেও আমরা কিন্তু এই জরুরি কাজগুলোতে দেখছি না। এই ধর্ষণ বিরোধী কোনো একটা ভালো কোনো ভূমিকা তারা নিয়েছেন ওইরকম দেখিনি, কিন্তু তারা বরং আছেন একেবারে ক্ষমতা কেন্দ্রিক, একেবারে নির্বাচন কেন্দ্রিক নানান কথাবার্তা নিয়ে। আবার এই সরকার যারা আছেন তাদের যেহেতু রাজনৈতিক দল নাই, তারা এক অর্থে একটু সুখে আছেন। তাদের এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না, তারা খুব একটা অ্যাটেনশন দিচ্ছেন বলেও মনে হয় না। তারা এসেছেন যেটা বলা হয় যে অন্তর্বর্তী সরকার, আমরা একটা নাম দিয়েছি অন্তর্বর্তী, বিএনপির দিক থেকে আসা ছিল তত্ত্বাবধায়ক নাম হওয়া, ওই মেজাজেরই। এই সরকার কিন্তু এই সামাজিক এই কর্মকাণ্ডগুলোতে খুব একটা অ্যাটেনশন দিচ্ছে না, এটা আমরা গভীরভাবে খেয়াল করছি। ফয়সালা দিচ্ছেন না, তাদের সুযোগ ছিল কিন্তু, যেহেতু তাদের কোনো দল নাই। জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমি যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে আসলে মাঠ পর্যায়ে বিএনপির যে অবস্থা আমরা দেখছি, পত্রপত্রিকায় প্রায় প্রতিদিন নানা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটছে, কোথাও হতাহতের ঘটনা ঘটছে। এই বিষয়টি কি, মানে কিভাবে বিএনপি আসলে নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোল করবে, কিভাবে বিএনপি আসলে? আমি জানি না বিএনপি কিভাবে নিয়ন্ত্রণ করবে, কারণ আমরা তো 7 মাসে পরিস্থিতির খুব যে কোনো পরিবর্তন হয়েছে আমি জানি না, গণমাধ্যম অন্তত সেটা বলে না। আর 2 হচ্ছে বিএনপি বোধহয় ইতিমধ্যে 2000-এর মতন বহিষ্কার করেছে, কিন্তু দেখা যায় যে বহিষ্কার হওয়ার কিছুদিন পরে আবার তারা দলে চলেও আসে। সো বহিষ্কারটাকে খুব বেশি সিরিয়াসলি কেউ নেয় কিনা আমি জানি না। 3 হচ্ছে দীর্ঘ সময়ে বিএনপি ক্ষমতার বাইরে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার হচ্ছে যারা ক্ষমতা যাবে তারা খাবে, এটা হচ্ছে বাংলাদেশের মোটা দাগে পলিটিক্যাল কালচার। এবং এটা একেবারে আমাদের ইউনিয়নের কর্মী, ওয়ার্ড লেভেলের কর্মীরাও মাথায় ঢুকে আছে যে বিএনপি যেহেতু আসবে ক্ষমতায় ইনশাল্লাহ, সো তারা এখন শুরু, মানে কোনো অসুবিধা নাই আর কি, তারা করতে পারে, আমাদের পলিটিক্যাল কালচারটাই এরকম, এটা তাদের একেবারে বজ্জাগত। সো সেখান থেকে বের হয়ে এসে অন্যরকম একটা কোনো নতুন ধারার সূচনা আমার এত সহজে বা এত দ্রুত হবে সেটাও আশা করা আমার মনে হয় যে একটু বেশি হবে, যে আমাদের আরেকটু সময় বোধহয় লাগবে। নতুন যেই ছাত্ররা সংগঠন করেছিল তাদের উপরে বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল, অনেক ভরসা করেছিল, কিন্তু আনফরচুনেটলি সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি নানান প্রশ্ন উঠছে যে এত বড় করে যে তারা ইনঅগারেশন ইয়েটা করলো, সেরেমনিটা করলো, এই টাকাটা আসলো কোথা থেকে? তারা বলছেন তাদের শুভাকাঙ্ক্ষী আছে, হতেই পারে, বড় দলগুলোর শুভাকাঙ্ক্ষী নিশ্চয়ই থাকে। এটা যদি দলগুলোর কালচার হয় যে তারা নাম প্রকাশ করুক কারা কারা তাদের শুভাকাঙ্ক্ষী, যেটা বিদেশে হয়, যে কোথা থেকে ফান্ড আসছে, কত টাকা ফান্ড পাচ্ছে, এই ব্যাপারগুলো খুব ট্রান্সপারেন্ট, ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট। সব দলের ক্ষেত্রেই সেই ট্রান্সপারেন্সিটা থাকা উচিত, হ্যাঁ থাকা উচিত, সব রাজনৈতিক দলের থাকা উচিত। কিন্তু যেহেতু তারা আসলে বন্দোবস্ত পরিবর্তনের কথা বলে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলে, সো তাদের ন্যূনতম বিচ্যুতিটাও না অনেক বড় হয়ে দেখা দেয়। যে কারণে দেখুন আম আদমি পার্টি যে এবার হেরে গেল দিল্লিতে, কেন? কারণ বলা হচ্ছে যে কেন তার চেয়ে বেশি করাপশন কি বিজেপি করে নাই? করে তো ঠিকই তারা বহু জায়গায় জিতছে। হ্যাঁ বিজেপি করেছে, কিন্তু বিজেপির ইউএসপি কিন্তু মানে সৎ মানুষের শাসন দিব বা সুশাসন দেব বা ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা সেটা তো আসলে বিএনপির কিওয়ার্ড না, বিজেপির কিওয়ার্ড না। বিজেপির কিওয়ার্ড হচ্ছে আইডেন্টিটি, হিন্দুত্ববাদ, কিন্তু আম আদমির হচ্ছে ওয়েলফেয়ার। সো সেখানে যদি ন্যূনতম কোনো বিচ্যুতি হয়, সেখানে যদি একটু দুর্নীতির কোনো দাগ, মানে সেটি আরো অনেক বড়, অনেক অ্যাম্পলিফাইড হয়ে যায়, অনেক বড় গুণে সেটাকে দেখা যায়। সো একইভাবে আমি এই নতুন তরুণদের যে রাজনৈতিক দল বা নতুন আরো কিছু দল আসছে, আমরা দেখলাম আমাদের একটি নতুন দলের, আজকে জনতা দল নামে একটি দলের আত্মপ্রকাশ, জনতা দল না জনতা শক্তি,
জনতা দল। আচ্ছা, হোয়াট এভার, এই একটা নামে আসছেন এক্স আর্মি অফিসারদের। সো আমরা ওনাদের কাছে, আমি জানি না ওনাদের ম্যানিফেস্টো আমি পড়িনি, মানে তাদের ইউএসপিটা কি এটা দলগুলোকে নিজেদেরকেই নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী তাদের আচরণ কিন্তু মানুষের কাছে বিচার্য হবে। জি, বিএনপির জন্য আজকে একটি সুখবর আছে বিএনপি নেতাকর্মীদের জন্য। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলো মামলা থেকে তিনি খালাস পেয়ে গেছেন। এখন একটি প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই চলছে যে তাহলে এখন ওনার দেশে আসতে বাধা কোথায়, এই প্রশ্নটা উঠছেই, আমরাও এই প্রশ্নের মুখোমুখি হই। আপনি এই বিষয়ে কি বলবেন? উনি আসলে কবে নাগাদ আসতে পারেন বা বাধা কি দেখছেন? আমি আজকে নিউজে দেখছিলাম যে এপ্রিলের মাঝামাঝি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন এবং তার পরপরই সবকিছু গুছিয়ে সম্ভবত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন। কিন্তু এখনো আমরা নেতাকর্মীরা জাস্ট আজকেই তো যেহেতু সব মামলাগুলো উইথড্র হলো, ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট। আমি আশা করছি ওনার কাছ থেকেই পুরো বিষয়টা জাতি স্পষ্টভাবে জানতে পারবে। মোস্তফা কামাল, আপনি এই বিষয়ে কিছু বলুন। এই বিষয়টা পরিষ্কার করার দায়িত্ব প্রথমত বিএনপির, শুধু সাধারণ মানুষের নয়, কর্মীদেরও কিন্তু এই জিজ্ঞাসা আছে তিনি আসবেন কবে, আর এই জিজ্ঞাসাটা তো থাকাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বিএনপির একটা গুরু দায়িত্ব এটা পরিষ্কার করা। তো এরপরও যেহেতু এপ্রিল মের কথা বলা হচ্ছে, তো এই সোর্সগুলো হচ্ছে নিউজের এই সোর্সগুলো কিন্তু এখন পর্যন্ত দেশীয় সোর্স নয়, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা কেউ এটা পরিষ্কার করে বলছেন না। সেটা হচ্ছে লন্ডন প্রবাসী যে বিএনপি নেতারা আছেন তারা মাঝে মধ্যে একটা দুটা তথ্য দেন, তো তাদের কোনো কোনো তথ্যও কিন্তু মাঝে মধ্যে আমরা গোলমাল দেখছি। তো ওই ক্ষেত্রে বিএনপির অবশ্যই উচিত কেন্দ্রীয়ভাবে বিষয়টা পরিষ্কার করা, এই জিজ্ঞাসার জবাবটা মানুষকে জানানো একদিক, দ্বিতীয় দিক হচ্ছে কর্মীদেরকে জানানো। কর্মীদেরও কিন্তু ব্যাপক জিজ্ঞাসা। তো তা না এত বছর তিনি যখন বাইরে ছিলেন তিনি নিশ্চয়ই এরই মধ্যে একটা নতুন মানুষ হয়েছেন, এরকম আলোচনা আছে, ব্যাপক আলোচনা আছে। এরপরে ওনার নেতৃত্ব নিয়ে সুন্দর সুন্দর কথাবার্তা আছে। এখন বিশেষ করে ওনার কিছু নির্দেশনা আর বাইরে থেকে দল চালানো যায়, যেটা আওয়ামী লীগ থেকে বারবার সমালোচনা করা হতো যে টেমস নদীর ওধার থেকে এখানে রাজনীতি চলবে না, কিন্তু সময়ের ব্যবধানে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে ওখান থেকেও করা যায়। তো কিভাবে তিনি করলেন সেটা যদি ওনার দিক থেকে উনি জানান, এটা অন্যদের জন্য তো শিক্ষণীয় হতে পারে। যারা সময়ে সময়ে দেশ ছাড়েন অথবা ছাড়তে বাধ্য হন বা দেশ ছাড়তে হয়, এই ক্ষেত্রে তো উনি একটা মেসেজ দিতেও পারেন সবার জন্য, যেটা শিক্ষণীয় হবে। তার আগে তিনি ফিরবেন, অবশ্যই ফিরবেন, কারণ তার আগের সময়টা দলের যেই মধ্যবর্তী নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু আরও জরুরি, অত্যন্ত জরুরি। দলের জন্য যেমন জরুরি, দেশের জন্য জরুরি। একটি বৃহৎ দল, কোনো সন্দেহ নেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বড় মাইলফলক বিএনপি, তাদের উপর দেশের অনেক কিছু নির্ভর করে। তারেক রহমান সাহেব যে কথাটা সর্বশেষ নির্বাচন প্রশ্নে যেটা বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় নাও আসে, বড় সুনির্দিষ্ট কথা কিন্তু, যে তারপরও একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দরকার। তো এই সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে বিএনপির কিন্তু অনেক কিছু করার আছে এখনও। তারাও চাপ দিচ্ছে যে সংস্কারের আগে নির্বাচন চাই বা নির্বাচনের আগে সংস্কার চাই। এ নিয়ে প্রতিদিন নানান মন্তব্য না করে বরং নির্বাচন কিভাবে অর্থবহ নির্বাচন হয়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেটা পরিষ্কার করার একটা দায়িত্ব কিন্তু বিএনপির উপর। ক্ষমতায় নাই এই কারণে আরও বেশি। আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে এই বিষয়ে জানতে চাই যে আসলে নির্বাচন নিয়ে দোটানা বা সংস্কার নিয়ে একটা দোটানা আছে, যে একটি গণপরিষদ নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে। আপনি কি মনে করেন যে আসলে জাতীয় নির্বাচন আগে না গণপরিষদ নির্বাচন আগে? দোটানা তো অনেক কিছু নিয়ে আছে। দোটানা আছে সংস্কার কি হবে, দোটানা আছে সংস্কার সংবিধানের কিছু বিষয় আছে। একদম। এবং বিএনপি তো শুরু থেকেই একটা কথা পরিষ্কার বলেছে যে নির্বাচন সংক্রান্ত যেই সংস্কারগুলো আছে, ফর এক্সাম্পল জনপ্রশাসনের যেই সংস্কার, পুলিশের মধ্যে যেই সংস্কার, নির্বাচন কমিশনের মধ্যে যেই সংস্কার, সেগুলো কমপ্লিট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা নির্বাচন দেওয়ার কথা। কিন্তু সেই কথাটা, সেই দাবিটার সঙ্গে আরও অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আমরা লক্ষ্য করছি। মানে অনেকেই মনে করছেন যে আগে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত এবং গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটি নতুন সংবিধান দেবে, সেই নতুন সংবিধানের আলোকে
পরবর্তী নির্বাচনটি হবে। কিন্তু মোটা দাগে সংস্কারের যে আলোচনাগুলো আমরা এখন পর্যন্ত দেখেছি, ফর এক্সাম্পল প্রেসিডেন্ট, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য, 2 মেয়াদের বেশি প্রাইম মিনিস্টার না হওয়া, দলীয় প্রধান এবং সরকার প্রধান ভিন্ন ব্যক্তি হওয়া, 70 অনুচ্ছেদের একটি সংস্কার, এছাড়া আমাদের অন্যান্য যেই সংস্কার মোটা দাগে যেগুলো এসছে সেগুলো কিন্তু আমরা 2022 না আরও আগে 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই সময় কিন্তু তিনি এই সংস্কারগুলোর কথা প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন। পরবর্তীতে 27 দফা, 31 দফা অন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে 31 দফাটা ফাইনাল হয়। সো ওখানে কিন্তু আমাদের যেই সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেগুলোর সঙ্গে এই যে নতুন সংবিধান যেটা রচিত করার কথা স্টুডেন্টরা বলছে, নতুন দল এনসিপি বলছে, মেজর কোনো ডিফারেন্স কিন্তু সংস্কারের মধ্যে দেখি না। তো এই এক্সিস্টিং সংবিধানকে রেখে যদি সেই সংস্কারগুলো করা যায় তাহলে নতুন একটি সংবিধানের আদৌ প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন আসবে। 1, 2 হচ্ছে গণপরিষদ নির্বাচন নিয়ে যেহেতু শার্পলি ডিভাইডেড পলিটিক্যাল পার্টিগুলো, এনসিপি একরকম কথা বলছে, বিএনপি সহ তার অ্যালায়েন্স যারা আছেন তারা একরকম কথা বলছেন। গণভোট হতে পারে, মানুষ কি চায়? মানুষ কি চায় যে আগে একটা গণপরিষদ নির্বাচন হোক, তারপরে একটা সংবিধান আসুক, তারপরে একটি নির্বাচন হোক। দিন শেষে তো আসলে দেশের মালিক জনগণ, তাই না? সো মানুষ কি চায় সেটা যাচাই হোক। আপনি কি মনে করেন গণপরিষদ নির্বাচন আগে হওয়া উচিত না জাতীয় নির্বাচন? এবং গতকালকে আরেকটি আবার পুরাতন কথাটা বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। এর মাঝে আরেকটাও আছে যে ছাত্র সংসদ নির্বাচনের আগে করে ফেললে ভালো হয়। অর্থাৎ মনে করার ব্যাপক সুযোগ রাস্তা তারা তৈরি করে দিচ্ছেন। যখন অসম্মান, অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস তৈরি হবে তখন আপনার যেটাই আগে করেন আর পরে করেন গন্ডগোল আপনার পাকবেই। আপনি এসব বাদ দিয়ে যদি কাউরান বাজার আড়তদার সমিতির নির্বাচনও করেন যে মাঝে দিয়ে এটা করে ফেলেন, ওখানেও 2-1টা লাশ পড়বে, যেহেতু ভক্তিটা আগের জায়গায় নাই, শ্রদ্ধাটা আগের পর্যায়ে নেই, বিশ্বাস নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তো এর মধ্য দিয়েও তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে তারা যদি একটা বোঝাপড়ায় আসতে পারেন, একটা বন্দোবস্তে আসতে পারেন, যেটা আগে হবে সেটাই দেশের জন্য উপকার হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এরই মধ্যে তারা যে বাদানুবাদগুলো করছেন গণমাধ্যমের জায়গা থেকে, আমি এগুলোরও একটু ইতিবাচক দেখতে চাই। বিশেষ করে একটা নতুন যে সংগঠন ছাত্রদের অর্থাৎ এনসিপি, বিএনপির দিক থেকে প্রশ্নটা এসেছিল প্রথম, আরও সাধারণ মানুষও করছে যে তারা এত বড় সংগঠন চালায় কি করে, টাকা পায় কোথায়, এত বড় ইফতার পার্টি করে কোত্থেকে। তো এই ছাত্ররা কিন্তু দ্রুত জবাব দিয়েছে। আবার ছাত্রদলের দিক থেকে প্রশ্ন করা হয়েছে যে ছাত্র শিবির এত বড় ইফতার পার্টি করে কিভাবে। আমি মনে করব এটা একটা ভালো লক্ষণ, অন্তত প্রশ্ন করার অভ্যাস তৈরি হয়েছে। ভবিষ্যতে আপনি কখনো জীবনে ভেবেছেন আওয়ামী লীগকে বা বিএনপিকে প্রশ্ন করা যাবে যে আপনার তো পেশা বলতে কিছু নাই, জানিও না আপনি কি করেন, কিন্তু আপনার এই অট্টালিকাটা কিভাবে আসলো? এই প্রশ্ন করার কিন্তু কোনো জায়গা ছিল না, আমরা এই প্রশ্নগুলো করতে পারছি। এবার অন্তত সূচনাটা হলো, যদি প্রশ্নের সূচনাটা সামনের দিকে নিয়ে যাওয়া যায়, নইলে এটা গদবাদা হয়ে যাবে। যেমন আপনারা নির্বাচনের সময় যেটা দেন, নির্বাচন কমিশন একটা ফর্দ বানিয়ে দেন, এটা আইনজীবীরা বানিয়ে দেয় যে পুকুরে কত মাছ আছে, দাম কত, মুরগি কয়টা আছে, দাম কত, ফরম্যাট অনুযায়ী ফিল আপ করা হয়। 5 বছর পর যখন দেখা যায় এক একজনের সম্পত্তি 100 গুণ বেড়েছে, তখন আরেকটা ফর্দ কইরা হয় যে শ্বশুরবাড়ির থেকে কত পেয়েছে, এদের সবাই শ্বশুরবাড়ি খুব ধনী। এই যে একটা তামাশা করা, যে অন্তত এই রাস্তাটাও যদি এবার বন্ধ হয়, ছাত্ররা যেভাবে জবাব দিয়েছে যে তারা কোত্থেকে টাকা পেয়েছে, তারা কিন্তু খেপেনি, জবাব দিয়েছে। অন্যান্য দলগুলোকেও যদি প্রশ্ন শুরু করা যায় এবং তাদেরকেও যদি অন্তত জবাবের অভ্যাসটা হোক, বলুক 2-4টা মিথ্যা কথা, কারণ একেবারে সত্য কথায় তারা চলে যাবেন, হুট করে একদিনে চলে যাবেন, সেটা হবে না। অন্তত জবাবের আওতায় আসুক, সেটা অবশ্যই একটা ভালো লক্ষণ হবে। অন্তত এই তর্ক বিতর্কের মধ্য দিয়েও এই লক্ষণটুকু দেখছি, যেটাকে অন্তত মন্দের ভালো বলা যায়। আচ্ছা, এবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আসি। সংস্কার আমরা যাই বা করছি, আগাচ্ছে, চলছে, সামনের দিকে যাচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। বিশেষ করে আবার সেই নারীর বিষয়টি আসি, যে নারী নিজে চলাফেরা করতে সবসময় ভয় পায় এই পরিস্থিতিতে। আপনি কীভাবে দেখেন এই বিষয়টি? দেখুন, আগে যেটা হতো গত 15 বছর, একটি বিশেষ মতাদর্শের মানুষ কিংবা যারা সরকারের সঙ্গে হুজুরের মতো অমতকার বলে হাজির না হতো, তারা কিছুটা ঝুঁকিতে ছিল। তাদের জীবন যারা খুব বেশি ফোরফ্রন্টে ছিল তাদের গুম করা হয়েছে,
তাদের তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, তাদেরকে বছরের বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছে, আদালতের বারান্দায় হাঁটতে হয়েছে, পদধারী নেতা যারা আছে তাদের কথা বলছি, কিংবা কার্টুনিস্ট কিশোর কথা আমরা জানি, মুশতাকের কথা আমরা জানি কিরকম ভয়াবহ অবস্থায় তারা দিন পার করেছে। আমরা জেনারেল আজমির কথা জানি, আমরা আরমানের কথা জানি, শুধুমাত্র ভিন্ন মত বা ভিন্ন মতাদর্শের মানুষ হবার কারণে বিভৎস বিভীষিকাময় আয়নাঘরে তাদের দিন পার করতে হয়েছে। কিন্তু অ্যাজ আ হোল সাধারণ মানুষ যারা, হ্যাঁ, সাধারণ মানুষের ভয়টা কি থাকে? ডাকাতি, চুরি, ছিনতাই, নারীর শ্লীলতাহানি, এই ভয়গুলো সাধারণ মানুষের মধ্যে থাকে। একদম র্যান্ডম কাউকে তো আর ওভাবে গুম করা হয় না বা ক্রস ফায়ারও দেওয়া হয় না, এটা হয় রাজনৈতিক মতাদর্শ বা সরকারের সঙ্গে যারা কনফ্রন্টেশনে যান তাদেরকে। কিন্তু আপামর জনসাধারণের জনজীবনের যেটা, সেটা হচ্ছে পেটি ক্রাইমগুলো। আমরা দেখলাম এই সরকার আসার পরে পেটি ক্রাইম অনেক বেড়ে গেছে। সাভার, তারপরে আপনার মিরপুর, উত্তরা, এইদিকে মোহাম্মদপুর, এই জোনগুলোকে একেবারে ক্রাইম জোন হিসেবে ভাগ করা হয়েছে, তাই না? আমরা দেখেছি যে এক একজনের বাড়িতে মিথ্যা কথা বলে, যেখানে আওয়ামী লীগের লোক আছে, টাকা আছে, শত শত কোটি টাকা আছে, সো যাও এবং র্যানস্যাক করো, একদম বাসা লন্ডভন্ড করে দিয়ে চেক করো। এটা তো মবের কাজ না, এটা জনমনে ভীতি তৈরি করে। ধরুন আজকে যেই বাড়িটাতে আপনি এই লন্ডভন্ডটা চালালেন, তার আশেপাশের পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকের ভেতরে আপনি তীব্র আতঙ্ক তৈরি করলেন যে কালকে না জানি এটা আমার বাড়িতে হয়। সো এই যে জনমনে আতঙ্ক, আমি দেখেছি সরকার আমার এই কথায় খুব বিরক্ত হয়েছে, এবং সাধারণ মানুষও যারা সরকার সমর্থক এবং নতুন রাজনৈতিক দলের কর্মী, তারাও খুব দুঃখ পেয়েছে আমার কথায়। কেন আমি বললাম যে আগে আমি ভয় পেতাম না, এখন আমি ভয় পাই। এখন আমি ভয় পাই বিকজ আগে যদি হতো তাহলে সেটা গুম হতো বা ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন যেটা, সেটা আমি যে কোনো সময় যে কোনো পেটি ক্রাইমের মধ্যে পড়ে যেতে পারি। কিংবা আমি নারীদের উপরে যে সহিংসতা ধারাবাহিকভাবে আমি হতে দেখছি, আমি একজন নারী হিসেবে সার্টেনলি, আমি যখন রাত 11টা-12টার সময় টকশো শেষ করে বাসায় ফিরি, আমি ইনসিকিউর ফিল করি। আমি ইনসিকিউর ফিল করে আমি বলতে পারবো না? আমি তো জানি আমার মতন আরো হাজারটা নারী, সাধারণ নারী যারা মিডিয়াতে এসে কথা বলার সুযোগ পায় না, তারাও ইনসিকিউর ফিল করে। আবার ইনসিকিউর যে ফিল করে এটা বলতেও ইনসিকিউর ফিল করে। আমি এটাও জানি ভাই, আমার কাছে তো বলে মানুষ, হ্যাঁ আমি আইনজীবী একটা পরিচয়, মানবাধিকার নিয়ে কাজ করি সেটা একটা পরিচয়, রাজনৈতিক কর্মী সেটা একটা পরিচয়, এই নানান বিবিধ পরিচয়, এবং আমি মিডিয়াতে কথা বলি এটা আরেকটা পরিচয়। সো এই 4-5টা পরিচয়ের কারণে মানুষ আমার কাছে আসে, কথা বলে, শেয়ার করে। সো আমি জানি মানুষ টেনশনে থাকে, ভয়ে থাকে, বিশেষ করে নারীরা ভয়ে থাকে। সো এইরকম একটা পরিস্থিতিতে আমি যখন প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার দেখলাম বিবিসিতে, আমি কষ্ট পেয়েছি। এই প্রধান উপদেষ্টা তো আগামীতে নির্বাচন করে এমপি হবেন না, এই প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন বলে আমরা জানি না। তাহলে উনি কেন বলবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি? তাকে যখন বিবিসির সাংবাদিক পরিসংখ্যান দিতে যাচ্ছে, উনি বিরক্ত হয়ে গিয়ে বলছেন আমাকে ওভারঅল স্ট্যাটিস্টিক্স দিতে হবে। ভাই একটা কথা বলি, স্ট্যাটিস্টিক্স যদিও বিবিসির সাংবাদিক দিয়েছে ছিনতাই 50% ইনক্রিজ হয়েছে, দেড় গুণ বেড়েছে, আমি সেই স্ট্যাটিস্টিক্সটা সরিয়ে রেখে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পারসেপশন। মানুষের মনে কি ধারণা এখন কাজ করছে। মানুষের মনে যদি অনিরাপদ বোধ কাজ করে, স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি তাকে নিরাপদ বোধ করাতে পারবেন না। আপনি বরং এমন একটা পরিবেশ তৈরি করুন, কিছু দৃষ্টান্তমূলক সাজা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি তৎপর হওয়া ইত্যাদির মধ্য দিয়ে আপনি এমন একটা পরিবেশ এনশিওর করুন যাতে স্ট্যাটিস্টিক্সের বাইরে গিয়েও জনমনে, সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ থাকে। এটা যদি না থাকে, মানুষ যদি শেকি হয়ে যায়, ভয় পেয়ে যায়, স্ট্যাটিস্টিক্স কিন্তু কেউ খুলে দেখবে না। মানুষের ভীতি সংক্রামক, সাহস যেমন সংক্রামক, জুলাইয়ের 36 দিনে আমরা দেখেছি, ভীতিও সংক্রামক 15 বছর আমরা দেখেছি। খুব দ্রুতই এই দুইটি জিনিস আসলে সংক্রামক ছড়িয়ে যায়। মোস্তফা কালাম, আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রশ্নে যদি জননিরাপত্তা যদি নিশ্চিত থাকে, সেই ক্ষেত্রে নারীর নিরাপত্তার জন্য আলাদা চিন্তা করতে হয় না। কিন্তু আইন করতে হচ্ছে, কিন্তু নারীর নিরাপত্তার জন্য নারী ও শিশু আইন করতে হচ্ছে। আইন যা ছিল ওটাও তো মন্দ ছিল না। যারাই আজে বাজে কাজগুলো করে তারা কি আইন মতো করে? তারা বেআইনিভাবেই করে, এগুলো আইনের কাজ নয়। কিন্তু আইনের প্রতি যতক্ষণ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা অথবা ভয় না আসবে, সাধারণ মানুষ হিসাবে আমি এটা বিশ্বাস করি, হয় ভক্তি থাকতে হবে বা ভয় থাকতে হবে।
কোনোটাই কিন্তু ঠিকভাবে নেই। আবার আইন পালন করলে বা আইন মানলে আমি কি প্রিভিলাইজ পাবো বা পাচ্ছি, ওটা মানুষ দেখতে চায়। এটা কিন্তু একটা বিষয়। তো একটা কথা এখানে একটু স্মরণ করে দেই 30 সেকেন্ডের মধ্যে। জেনারেল এরশাদ আমলে প্রায় শেষ দিকে একটা আইন হয়েছিল অ্যাসিড নিক্ষেপ নিয়ে। দেখা গেছে আইন হওয়ার পরে মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ড কাউকে দিতে হয়নি, অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে গিয়েছে, একদম বন্ধ হয়ে গেছিল, কাউকে কিন্তু মৃত্যুদণ্ড দিতে হয়নি। অর্থাৎ ওই ভয়টা কেটে গেছে, ভক্তি তো নাই, ভয়টাও কেটে গেছে যে শেষ পর্যন্ত কিছু হবে না। বিশেষ করে ধর্ষণের বিষয়টা আপা যেটা বলছেন, একদম তিনি আইনের আদালতের পাড়ায় ঘোরাফেরা আছেন, নিয়মিত এই মামলাগুলো করেন। গণমাধ্যমের জায়গা থেকে আমি দু একটা ঘটনায় গিয়েছি, খুব খারাপ লেগেছে যে ধর্ষণের বিচার চাইতে গিয়ে যেন বারবার আবার ধর্ষিত হওয়ার মতো অপরাধ। একটা পর্যায়ে কিন্তু ওই নারী নিজে হাজিরা দেন না, আর এক পর্যায়ে তার আসামির মতো অবস্থা হয়ে যায় গোটা পরিবারটার জন্য। ওই বাস্তবতাটা মেনে নিয়ে কত বছর দিলেন এটা কিন্তু বিষয় নয়। আছে বিশ্বের বিভিন্ন দেশে তো নানান কিসিমের মৃত্যুদণ্ড আছে, একদম মাথা বরাবর গুলি করা, শুধু গুলি না, বলাই হয় মাথা বরাবর গুলি করা, এই প্রভিশনও আছে বিশ্বে, পাথর ছুঁড়ে মারা, শিরচ্ছেদ করা। তো যদি আইনের প্রতি ভক্তি আনা যায়, এই সরকারের ওই সুযোগ আছে। রাজনৈতিক সরকারগুলোর এত সুযোগ থাকে না। যদি ওই সরকার একটা দৃষ্টান্ত তৈরি করে যেতে পারে, সম্ভবত আইনগত সমস্যা হবে না, বিশেষ করে ধর্ষণ বিরোধী। 2-4টা সিম্বলিক অ্যাকশন যদি নেয়, আমাদের অভিজ্ঞতা বলছে পরবর্তীতে ওইসব ঘটনা আমরা আর দেখব না। অ্যাসিড নিক্ষেপ কিন্তু আমরা এখন আর দেখছি না। তার অর্থ কি এই নয় যে দেশে অ্যাসিড নাই, অ্যাসিড আছে, বা অ্যাসিড মারার মতো সাহসী লোক নাই, আছে, কিন্তু মারে না। এবারও যদি অন্তত ধর্ষণ প্রশ্নে দৃষ্টান্তমূলক কয়েকটা পদক্ষেপ নেয় এই সরকার, সম্ভবত এই সরকার আইনগতভাবেও সমস্যায় পড়বো না। যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে খুব আইনের বাইরে গিয়ে কিছু করলে কিছু হয় কি না, আবার এই সরকারের কিন্তু ওই সুযোগও আছে। মানুষ কিন্তু মুখিয়ে আছে এই সরকারের দিকে। এই সরকারের বৈশিষ্ট্যগত কারণেই মানুষ আওয়ামী লীগ আমলে হয়েছে দেখে এখন হতে থাকবে, অথবা বিএনপি আমলে হয়েছিল বলে এখনও হতে থাকবে। মানুষ ওইটা চায় না, মানুষ একদম দৃষ্টান্ত দেখতে চায়, সেটাও আবার অত্যন্ত টাটকা তরতাজাভাবে দেখতে চায়। সরকার চাইলে সেটা করতে পারে, জনগণের ওই সমর্থন কিন্তু আছে, এবং গণমাধ্যমের জায়গা থেকে এটা সমর্থন লাগে যে যেভাবেই নেক, সেটাও কিন্তু আছে। জি, বাকিটা এখন নির্ভর করছে সরকার কী ধরনের পদক্ষেপ। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যাওয়ার আগে অন্য একটি প্রসঙ্গ, আজকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে 147টি দেশের মধ্যে বাংলাদেশ 134 নম্বরে আছে, এবং আমরা পাকিস্তান, ভারত, মিয়ানমার এবং শ্রীলঙ্কার পরে আছি আমরা। মানে এটা হ্যাপিনেস দিতে আমরা খুব অসুখী হই, মানে এই অবস্থা দেখলে আমরা আসলে উপরের দিকে দেখতে চাই আমাদেরকে সুখী দেশ হিসেবে। সেটা কিভাবে সম্ভব? হ্যাপিনেসের খুব সহজ একটা সূত্র আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে পালন করি। সেটা হচ্ছে, আমার যেটুকু আছে ওইটুকুনি আমি খুব হ্যাপি, সত্যি আমি হ্যাপি। আমি কখনো আমার চেয়ে অন্যদিকে যারা অনেক ভালো ভালো জায়গায় আছেন, অনেক মেধায় কেউ অনেক উপরে আছেন, কেউ অর্থবিত্তের দিক থেকে অনেক উপরে আছেন, কেউ প্রফেশনে আমার চেয়ে অনেক এগিয়ে গেছেন, আমার কাছে মনে হয় যে ওই দিকে না তাকিয়ে বরং আমি আমার নিজের দিকে তাকাই, নিজের দিকে ফোকাস করি, আই উইল বি হ্যাপি। আর আমরা না অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে আমাদের সমাজটা। কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশের মানুষ সুখী মানুষের তালিকাতেই মোটামুটি ছিল। এখন আমাদের হাতে হাতে এই স্মার্টফোনটা এসে না আমাদের মধ্যে বৈষয়িক এবং বিত্তের সঙ্গে সম্পৃক্ত জিনিসগুলোকে এত বেশি চোখের সামনে, পুঁজিবাদের যেই সমস্যা চোখের সামনে এত বেশি প্রতি মুহূর্তে নিয়ে আসে, এবং প্রতি মুহূর্তে ওর এটা আছে, ওর সেটা আছে, ও হলিডে করছে, ও ভ্যাকেশনে যাচ্ছে, ওর এত বড় বাড়ি আছে, ওর BMW আছে, ওর মার্সিডিজ আছে, আমার তো নাই। এই যে আমার তো নাই, এই অভাব সারা পৃথিবীও যদি আপনার কাছে এনে দেয়া হয়, এই বোধ আপনার যাবে না যদি না আপনি নিজের ভেতর থেকে এটার হিলিং নিজে না করেন। একদম ঠিক। আমি একেবারে খুব সংক্ষেপে কয়েক সেকেন্ডে আপনার কাছে শুনতে চাচ্ছি যে হুবহু তাই বলবো। আমি একটা উদাহরণ দিতে চাই। আপা যেভাবে মোবাইলকে দায়ী করেছেন, আমি মোবাইলকে ওইভাবে দায়ী করব না। বাস্তবতাটা হচ্ছে, এটা আবার আমাদের ধর্ষণের ক্ষেত্রে আমাদের ওই যারা অপরাধী তারা দায়ী করে পোশাকটাকে। অর্থাৎ ধর্ষণকারী খুব একটা দোষী না, ওই মেয়েটার পোশাকটাতে গোলমাল ছিল। তো এখানে উদাহরণ দিতে চাই আমি, মিতু বা তনু বা নুসরাত, তাদের পোশাক কিন্তু খুব সুন্দর ছিল, হিজাব পরা ছিল, বরং তাদের সাথে যারা ওই বাজে আচরণ করেছে, আমি তো ধর্ষণ শব্দটা মুখেই নিতে চাই না, ওদেরও পোশাক আশাক ভালো ছিল। অর্থাৎ পোশাককে যেন টেনে না আনা হয়। যেমন সুখী যে বোধ বা উপলব্ধি, এটা কিন্তু যার যার নিজের কাছে।
আরেকজনের মোবাইলে কে কি দেখেছে আমি দেখিনি, ওইটা না। এখন সুখী হওয়ার নানান উপাদান আছে বাংলাদেশে। এই রোজার মাস হিসাবে যে বাজারটা মোটামুটি একটু স্বস্তি আছে, এখানে একটু সুখী হওয়া যায়। যারা ফেসিবাদ বলে চিৎকার করতে 15 বছর 7 মাস, তাদেরও সুখী হওয়ার উপাদান আছে, একটু তো স্বস্তি বোধ করা যায়। অতএব সুখী হওয়ার কিছু উপাদান আমাদের একদম নগদে আছে, হাতের সামনেই। সেটা বোধের বিষয়, উপলব্ধির বিষয়। জি, আমি যদিও মনে করি ধর্মটা ভীষণ রকম ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্মটা এখন ভীষণ রকম রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো আমাদের ধর্মে কিন্তু একটা কথা বলা হয়, আলহামদুলিল্লাহ, তুমি যত শুকর করবা তোমার জিনিস তত বাড়তে থাকবে। সো যা আছে শুকর থাকাটা দরকার। সাবার এবং শুকর আমাদের ধর্মের দুইটা মূল ভিত্তি। জি, আমরা সবাই নিজের জায়গা থেকে সন্তুষ্ট থাকা বা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা নিশ্চয়ই করে যেতে হবে আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রবিবার রাত 12টায়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।